বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান ঘরে সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। ওই রাসায়নিক বিক্রিয়ার প্রতীক অংশটুকু আমরা দেখার চেষ্টা করব। তার জন্য আমাদের একটু আগে থেকে শুরু করতে হবে, পদার্থ থেকে আমরা শুরু করব। আমরা প্রথমে জেনে নেব পদার্থ কাকে বলে। কিন্তু এটা আমাদের সবার জানা আছে, পদার্থ হচ্ছে যার ভর আছে এবং জায়গা দখল করে। তাহলে যার ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। রসায়নবিদগণ এই পদার্থসমূহকে তাদের গঠন অনুসারে দুটো ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে মৌলিক পদার্থ, আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে আমরা গঠন অনুসারে, অর্থাৎ সে কিভাবে গঠিত হয়েছে ওইটার উপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। একটা মৌলিক পদার্থ, আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কোনগুলোকে বলা হয়, বা মৌলিক পদার্থ আসলে কারা? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ওই পদার্থ ব্যতীত যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলে। অর্থাৎ ধরো তুমি একটা পদার্থকে ভাঙলা এবং ভাঙার পর দেখলা ওই পদার্থটা ব্যতীত অন্য কোনো পদার্থ তুমি এর ভিতরে পাচ্ছ না, তাহলে ওই পদার্থটাকে বলা হবে কি? মৌলিক পদার্থ। অর্থাৎ যেটাকে বিশ্লেষণ করলে শুধুমাত্র তাকেই পাওয়া যাবে, অন্য কাউকে পাওয়া যাবে না, এই পদার্থটাই হচ্ছে মৌলিক পদার্থ। আর এই ধরনের মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে এখন পর্যন্ত 118টা। তাহলে আমরা কি বলতে পারি যে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। মৌলিক পদার্থের সংখ্যা 118টি। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98টি। মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত 118টি, যার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি, এবং বাকি 20টি মৌল গবেষণাগারে প্রস্তুত করা হয়। তাহলে মৌলিক পদার্থের সংখ্যা এখন পর্যন্ত আবিষ্কৃত এরকম মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি, যার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি এবং বাকি 20টি মৌল গবেষণাগারে প্রস্তুত করা হয়। আরেকটা তথ্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেহে, অর্থাৎ মানব দেহে পাওয়া যায় এরকম মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 26টি। তাহলে মানব দেহে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা, মানব দেহে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা 26টি। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ওই পদার্থ ব্যতীত, অর্থাৎ তুমি যে পদার্থটাকে বিশ্লেষণ করতেছো শুধুমাত্র ওই পদার্থটাই পাওয়া যাবে, তার এছাড়া অন্য কাউকে পাওয়া যাবে না, তখন এই ধরনের পদার্থগুলোকেই বলা হবে মৌলিক পদার্থ। আর এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। এই মৌলিক পদার্থগুলোকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটাকে মৌল নামে ডাকতে পারি। তাহলে তুমি বলতে পারো কি যে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি, যার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি এবং বাকি 20টা মৌল হচ্ছে গবেষণাগারে প্রস্তুত করা হয়। আমাদের দেহে, অর্থাৎ মানব দেহে পাওয়া যায় এরকম মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 26টি, অর্থাৎ মানব দেহে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 26টি। আর যৌগিক পদার্থ কাকে বলা হয়? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে, যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় ওইগুলাকে বলা হবে কি? যৌগিক পদার্থ। আচ্ছা, মৌলিক পদার্থের উদাহরণ হিসেবে আমরা কি কি বলতে পারি? যেমন বলতে পারি কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি 118টা মৌলিক পদার্থ যেহেতু আছে। আমরা যদি অক্সিজেনকে ভাঙার চেষ্টা করি, অক্সিজেনকে ভাঙলে কেবলমাত্র অক্সিজেনই পাবো। নাইট্রোজেনকে যদি ভাঙি, নাইট্রোজেনকে ভাঙলে কেবলমাত্র নাইট্রোজেনই পাবো। তাই এই পদার্থগুলো হচ্ছে মৌলিক পদার্থ। আচ্ছা, আমরা একটু যৌগিক পদার্থের সংজ্ঞাটাও লেখার চেষ্টা করি। তাহলে যৌগিক পদার্থ কাকে বলে?
যৌগিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যাদেরকে বিশ্লেষণ করলে বা বাংলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে। দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে তাদেরকে বলা হবে যৌগিক পদার্থ। তাহলে এটা ভাগ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? গঠন অনুসারে কিন্তু ভাগ করা হয়েছে। তাই আমরা কিন্তু তাদেরকে ভাঙার চেষ্টা করতেছি, ভাঙে তাদের গঠনটা দেখার চেষ্টা করতেছি। যে পদার্থকে বিশ্লেষণ করলে বা বাংলায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। যে পদার্থগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে তাদেরকে বলা হবে কি? যৌগিক পদার্থ। আর এখন যৌগিক পদার্থের সংখ্যা হচ্ছে অসংখ্য। এটা আসলে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। যেমন আছে কার্বন ডাইঅক্সাইড, এরপর আছে পানি ইত্যাদি। এই পদার্থগুলো হচ্ছে যৌগিক পদার্থ। তো আমরা এখন দেখব হচ্ছে যে প্রতীক জিনিসটা আসলে কি। প্রতীক জিনিসটা জানার জন্যই কিন্তু আমরা একটু আগে যে মৌলিক পদার্থ সম্পর্কে জেনে নিলাম। তাহলে প্রতীক কাকে বলে এবং তাকে কিভাবে নির্ণয় করতে বা কিভাবে প্রকাশ করা হয় এই জিনিসগুলো আমরা একটু এখন দেখব। তাহলে প্রথমে আমরা জেনে নিব যে প্রতীক কাকে বলা হয়। প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। ইংরেজি বা ল্যাটিন নাম, ল্যাটিন নামটা কি? এটা হচ্ছে আসলে ল্যাটিন ভাষা থেকে আসছে আর কি। ল্যাটিন ভাষায় যে নামগুলো প্রকাশ করা হতো ওটাকে বলা হচ্ছে। এটা কিন্তু লাতিন আমেরিকার ভাষা না, বা লাতিন আমেরিকা বোঝাচ্ছে না। তাহলে ইংরেজি বা ল্যাটিন নামে, এটা হচ্ছে ইতালির একটা অংশ ছিল, ইতালির একটা অংশের ভাষা ছিল হচ্ছে ল্যাটিন ভাষা। ওই ল্যাটিন ভাষায় সাধারণত পূর্বে জ্ঞান বিজ্ঞান চর্চাটা একটু বেশি হইতো আর কি, তার জন্য ওই ল্যাটিন ভাষাটাও খুব বেশি প্রচলিত ছিল। তাহলে ইংরেজি বা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ ওটাকে বলা হচ্ছে কি? প্রতীক। তাহলে আমরা একটু এখন দেখার চেষ্টা করি, তবে প্রতীক লেখার কিছু নিয়ম আছে। তো এই নিয়মগুলো একটু দেখার চেষ্টা করব। যেমন আমরা যদি একটু দেখি যে হাইড্রোজেন, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ বা মৌল। হাইড্রোজেন, এরপর যদি আমরা একটু দেখি যে কার্বন, আবার আমরা যদি একটু দেখি যে নাইট্রোজেন, তো এই সবগুলো হচ্ছে ইংরেজি নাম। তো প্রকাশ করা হবে কিভাবে? এই ইংরেজি নামের যে সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপটা কি? সে যে বর্ণ দ্বারা শুরু হয়েছে ওই বর্ণ দ্বারা প্রকাশ করা হবে এবং প্রতীকটা হবে বড় হাতের অক্ষর। তাই আমরা হাইড্রোজেনকে প্রকাশ করি কি দ্বারা? হাইড্রোজেন শুরু হয়েছে এইচ দ্বারা, তাই আমরা প্রকাশ করি এইচ দ্বারা এবং এটা ক্যাপিটাল লেটার হবে। আবার কার্বন শুরু হয়েছে কি দ্বারা? সি দ্বারা, তাই কার্বনের প্রতীক হচ্ছে সি। একই রকম ভাবে নাইট্রোজেন শুরু হয়েছে এন দ্বারা, তাই তার প্রতীক হচ্ছে এন। তাহলে আমরা দেখলাম কি যে ইংরেজি নামের প্রথম বর্ণসমূহ দ্বারা বা ইংরেজি নামের যে প্রথম বর্ণসমূহ আছে ওই বর্ণসমূহকে দ্বারা কি করা হচ্ছে? প্রতীকগুলোরে প্রকাশ করা হচ্ছে এবং প্রতীকগুলো কি করা হচ্ছে? বড় হাতের অক্ষর দ্বারা লেখা হচ্ছে। কিন্তু একটু সমস্যা সৃষ্টি হয় কোন জায়গায়? যেমন দেখো আমরা এখানে হাইড্রোজেন এটা এইচ দ্বারা শুরু হয়েছে, আবার কার্বন শুরু হয়েছে সি দ্বারা, নাইট্রোজেন শুরু হয়েছে এন দ্বারা, তাই তাদের প্রথম বর্ণসমূহ দ্বারা আমরা প্রকাশ করলাম। কিন্তু আমরা যদি একটু দেখি যেমন ক্লোরিন, ক্লোরিন, এরপর আছে কোবাল্ট। এই যে ক্লোরিন, কোবাল্ট, এগুলোও তো একই রকম ভাবে সি দ্বারা শুরু হয়েছে। তাহলে এদেরকেও কি আমরা সি দ্বারা প্রকাশ করব কি না? আমরা মাত্রই বলছিলাম কি যে ইংরেজি নামের প্রথম বর্ণ দ্বারা সাধারণত প্রতীক প্রকাশ করা হয় এবং প্রতীকটা বড় হাতের অক্ষর হয়। এই ক্ষেত্রে ক্লোরিন শুরু হয়েছে সি দ্বারা, কোবাল্ট শুরু হয়েছে সি দ্বারা, তাহলে এরা যেহেতু সি দ্বারা শুরু হয়েছে তার মানে তাদেরকে কি প্রথম বর্ণ সি দ্বারাই প্রকাশ করা হবে কি না? তো এই ক্ষেত্রে একটু ভিন্ন আঙ্গিকে যাব আমরা। এক্ষেত্রে অগ্রাধিকার আইন অনুসারে যে মৌল আগে আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ একই মৌলের ইংরেজি নাম যদি বা ল্যাটিন নাম যদি একই বর্ণ দ্বারা শুরু হয়, একই মৌলের ইংরেজি নাম বা ল্যাটিন নাম যদি একই বর্ণ দ্বারা শুরু হয়, তবে অগ্রাধিকার আইন অনুসারে যে আগে আবিষ্কৃত হয়েছে তাকে শুধুমাত্র প্রথম বর্ণ দ্বারা প্রকাশ করা হবে। পরের গুলার ক্ষেত্রে প্রথম বর্ণ থাকবে এবং তার নামের উচ্চারণে জোর প্রদান করতে হয় যে বর্ণের উপর, ওই বর্ণের দ্বারা তার প্রতীকটা প্রকাশ করা হবে। তবে মনে রাখতে হবে এই ক্ষেত্রে প্রথম বর্ণ বড় হাতের অক্ষর হবে এবং দ্বিতীয় বর্ণটা হবে ছোট হাতের অক্ষর। যেমন ক্লোরিনকে প্রকাশ করা হয় কি দ্বারা? সি এল দ্বারা। এরপর কোবাল্ট, এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? সি অ দ্বারা। তাহলে আমরা দুটো নিয়ম দেখলাম।
একটা হচ্ছে কি, মৌলের ইংরেজি নামের প্রথম বর্ণ দ্বারা তার প্রতীককে প্রকাশ করা হয়। প্রতীকসমূহ সাধারণত বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। আরেকটা দেখলাম কি, যদি একাধিক মৌলের ইংরেজি বা ল্যাটিন নাম একই বর্ণ দ্বারা শুরু হয়, তবে অগ্রাধিকার আইন অনুসারে যে আগে আবিষ্কৃত হয়েছে তাকে প্রথম বর্ণ দ্বারা প্রকাশ করা হবে, এবং বাকিগুলোর ক্ষেত্রে প্রথম বর্ণের সাথে তার নামের উচ্চারণে যার উপর জোর প্রদান করতে হয় সেই বর্ণটা দ্বারা তার প্রতীকটাকে প্রকাশ করা হবে। তবে এই ক্ষেত্রে প্রথম বর্ণ বড় হাতের অক্ষর এবং দ্বিতীয় বর্ণ ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হবে। আচ্ছা, এছাড়া আরেকটা নিয়ম আছে, যেটা হচ্ছে কি, কিছু কিছু মৌলের ক্ষেত্রে তাদের নামটা কি করা হয়, ল্যাটিন নাম থেকে নেওয়া হয়। কিছু কিছু মৌলের নাম ল্যাটিন নাম থেকে নেওয়া হয়। যেমন আমরা যদি একটু দেখি, সোডিয়াম। সোডিয়াম সোডিয়ামের প্রতীকটা আসলে কি, সোডিয়ামের প্রতীকটা হচ্ছে Na। এটা কোত্থেকে নেওয়া হয়েছে, নেট্রিয়াম। সোডিয়ামকে নেওয়া হয়েছে নেট্রিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আবার দেখো, আগের এই নিয়মটা আমরা একটু প্রয়োগ করতে পারি। তার ল্যাটিন নামটা শুরু হয়েছে এন দ্বারা, তার মানে তারে প্রকাশ করা উচিত কি দ্বারা, এন দ্বারা প্রকাশ করা উচিত। কিন্তু এন দ্বারা তো অলরেডি নাইট্রোজেনকে প্রকাশ করা হচ্ছে, তাই আমরা কি করব, তার নামের উচ্চারণের ক্ষেত্রে যে বর্ণটার উপর জোর প্রদান করা হচ্ছে, প্রথম বর্ণ বাদে বাকি যে বর্ণের উপর জোর প্রদান করা হচ্ছে, ওই বর্ণটা মানে প্রথম বর্ণের সাথে ওই বর্ণটা সংযুক্ত করে তার প্রতীকটাকে আমরা প্রকাশ করব। শুরু হয়েছে সে এন দ্বারা, তাহলে প্রথমত সে তার প্রতীকের সামনে আমরা এন বসাবো, সরি প্রতীকের জায়গায় এন বসাবো, এবং তার নাম উচ্চারণের ক্ষেত্রে বেশি জোর প্রদান করতেছে এন এর উপর, এর উপর, তাই তার প্রতীকটা হয়ে যাবে কি এন এ। এবং নেট্রিয়াম কিন্তু সোডিয়ামের ল্যাটিন নাম, নেট্রিয়াম হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম। তাহলে এই তিনটা ছিল হচ্ছে নিয়ম। প্রথমটা কি দেখলাম আমরা, যে ইংরেজি নামের প্রথম বর্ণ দ্বারা প্রতীককে প্রকাশ করা হবে। প্রতীক সাধারণত ইংরেজি বর্ণের বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হবে। আর একটা দেখলাম কি আমরা, যদি একাধিক মৌলের নাম একই বর্ণ দ্বারা শুরু হয়, তবে অগ্রাধিকার অনুসারে যে মৌল আগে আবিষ্কৃত হয়েছে তাকে প্রথম বর্ণ দ্বারা প্রকাশ করা হবে, এবং বাকিগুলোর ক্ষেত্রে প্রথম বর্ণের সাথে আরেকটা বর্ণ সংযুক্ত করতে হবে। কোন বর্ণটা সংযুক্ত করবো, যেটা হচ্ছে তার নাম উচ্চারণের ক্ষেত্রে জোর প্রদান করা হয়েছে ওইটার। এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে কি, প্রথম বর্ণটা বড় হাতের, দ্বিতীয় বর্ণটা থাকবে ছোট হাতের অক্ষর। আর কিছু কিছু মৌলের নাম ল্যাটিন নাম থেকে বা ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়। যেমন আমরা দেখলাম কি, সোডিয়াম, তাকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা, এন এ দ্বারা। এরপর যদি আমরা একটু দেখি, যেমন পটাশিয়াম, পটাশিয়ামের ইংরেজি নাম হচ্ছে, সরি ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম। এইখান থেকে তারা প্রকাশ করা হচ্ছে কি দ্বারা, কে দ্বারা। তাহলে এই ছিল হচ্ছে প্রতীক এবং প্রতীক লেখার যে